আচ্ছা, গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের যে ম্যারেজ সেই ম্যারেজ ফর্ম নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের খালি ম্যারেজ ফর্ম নেই, হ্যাঁ, তোমাদের ম্যারেজের যদি সিলেবাসটা তোমরা লক্ষ্য করো, যদি সেকেন্ড সেমিস্টারে যে মেজর মানে সোশ্যোলজি যাদের আছে, তো তোমরা প্রত্যেকেই যারা ক্লাসে আছো এই মুহূর্তে, তাদের প্রত্যেকেরই কিন্তু মেজর সোশ্যোলজি আছে। এবং মেজর সোশ্যোলজিতে দেখবে সিলেবাসটা তোমরা যদি লক্ষ্য করো মেজর সোশ্যোলজির, তাহলে আমি সিলেবাসটা তোমাদের প্রোভাইড করেছিলাম। এবং তোমাদের কাছে যে সিলেবাসটা আছে সেখানে দেখবে ইউনিট নাম্বার 3 তে আছে ইনস্টিটিউশন অফ ম্যারেজ ইন ইন্ডিয়া, মানে আমাদের ভারতের যে মানে বিবাহ ব্যবস্থা আছে সেই বিবাহ ব্যবস্থা সম্পর্কে আমাদের বলছে কনসেপ্ট, ডেফিনেশন অ্যান্ড হচ্ছে ফর্মস। মানে এখানে কনসেপ্ট মানে আমরা জানবো যে ধারণা, বিবাহের ধারণা, বিবাহ কি সেটা। দেন বলছে ডেফিনেশন মানে কাকে বলে, সংজ্ঞা বিবাহের সেটা জানবো। এবং ফর্মস মানে বিবাহ কয় প্রকার ও কি কি সেগুলো আমরা জানবো। তাহলে এগুলো গেল আমাদের বিবাহের বেসিক কনসেপ্টগুলো গেল। দেন আমাদের এখানে বলেছে 3.2, দেখবে তোমাদের 3 নম্বর অধ্যায় দ্বিতীয় অংশে বলেছে রুলস অফ হিন্দু ম্যারেজ। মানে রুলস অফ হিন্দু ম্যারেজ বলতে গেলে বোঝাচ্ছে যে আমাদের যে হিন্দু বিবাহ আছে সেই হিন্দু বিবাহের যে নিয়মাবলীগুলো আছে সেগুলো সম্পর্কে পড়তে হবে। এবং রুলস অফ মুসলমান ম্যারেজ বা মুসলিম ম্যারেজ, অর্থাৎ মুসলমানদের বিবাহের যে নিয়মাবলী আছে সেই নিয়মাবলীগুলো তোমাদের পড়তে হবে। তো এবার এখানে যে অংশগুলো আছে বা যা সিলেবাসে বলেছে সেই টপিকগুলো আমি তোমাদের ধাপে ধাপে আলোচনা করছি, তোমরা সেগুলো জানো। এবং আমি কিন্তু দুভাবে এই ক্লাসগুলোকে তোমাদের প্রোভাইড করছি, এক রেকর্ডেড ওয়েতে প্রোভাইড করছি, এক কিন্তু লাইভ ক্লাস ওয়েতে প্রোভাইড করছি। প্রতি শনিবার করে আমাদের সন্ধ্যা 8টা থেকে সোশ্যোলজি লাইভ ক্লাস হয় এবং তোমরা জানো সেটা। আর সপ্তাহে অন্ততপক্ষে 2টো করে রেকর্ডেড ক্লাস কিন্তু প্রোভাইড করা হচ্ছে, তোমরা সেগুলো দেখতে পাচ্ছ। প্রথমত আমরা একটু ম্যারেজ সম্পর্কে জেনে নেই, তারপর আমরা চলে যাবো আজকে হিন্দু ম্যারেজে। আমরা এর আগেও ম্যারেজের উপরে ক্লাস করেছি, বিবাহের উপরে ক্লাস করেছি, রেকর্ডেড এবং লাইভ দুটোই করেছি। কিন্তু আজকে আমরা ইউনিট নাম্বার 3 শুরু করলাম। সেই ইউনিট নাম্বার 3 কিন্তু আমি আজকে একটা অতি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো হিন্দু ম্যারেজ সিস্টেম, আমি সম্পর্কে একটু আলোচনা করব। তার আগে একটু ম্যারেজ সিস্টেম সম্পর্কে বলে নিই। দেখো, বিবাহ একটি সামাজিক প্রতিষ্ঠান, এটা আমরা আগের দিনও পড়েছি। এবং বিশ্বের প্রত্যেক সমাজেই কিন্তু তুমি এই ম্যারেজ ফর্ম এবং বিবাহের যে ধরনগুলো আছে সেই ধরনগুলো কিন্তু তুমি প্রত্যেকটা জায়গাতেই দেখতে পাবে। প্রত্যেকটা সমাজেই বিবাহ হয়, তাই না? এবার বিবাহ না হলে কিন্তু আমরা আসতাম না, আজকে আমাদের নেক্সট জেনারেশন আসতো না। তাহলে বিবাহ কিন্তু প্রতিটা সমাজেই কিন্তু পরিলক্ষিত হতে আমরা লক্ষ্য করছি বা দেখছি। তো প্রত্যেক সমাজে যদি আমরা দেখি, আধুনিক হোক কিংবা আদিম হোক, প্রত্যেকটা সমাজেই কিন্তু বিবাহ বিরাজমান রয়েছে। গ্রামীণ হোক কিংবা নগর হোক, ঠিক আছে, বিবাহ কিন্তু অনিবার্য, এটা আমরা লক্ষ্য করতে পারি। গ্রামীণ সমাজে বিবাহ পরিলক্ষিত হয়, আবার শহরেও কিন্তু বিবাহ পরিলক্ষিত হয়। তো বিবাহের মাধ্যমে হিন্দু তোমার হচ্ছে একটা গৃহস্থ যে আশ্রম হয়, গার্হস্থ আশ্রম, সেই গার্হস্থ আশ্রমে প্রবেশ করে। আমরা যদি ইতিহাসের পাতায় একবার খুঁজে আসি ঋগ্বৈদিক যুগের চতুরাশ্রম ব্যবস্থা, যে ঋগ্বৈদিক সমাজে 4টা আশ্রম ছিল, সেই 4টা আশ্রমের মধ্যে প্রথম ছিল ব্রাহ্মচর্য বা ব্রহ্মচর্য, দেন গৃহস্থ, দেন বানপ্রস্থ, দেন সন্ন্যাস। এই 4টা আশ্রম তোমরা পাবে। এবার এই 4টা আশ্রমের মধ্যে দ্বিতীয় যে আশ্রমটা গৃহস্থ আশ্রম আমি বলছি, এটা কিন্তু হিন্দু বিবাহের মানে প্রবেশ পথ বলতে পারি আমরা এই গৃহস্থ আশ্রম। অর্থাৎ যখন ব্রহ্মচর্য আশ্রম যখন শেষ হতো, সেই ব্রহ্মচর্য আশ্রম কি, যখন একটা শিশু শিক্ষা লাভ করার জন্য গুরু গৃহে যেত এবং গুরু গৃহে গিয়ে সে শিক্ষা লাভ বা শিক্ষা অর্জন করত। বোঝা গেল? সেই শিক্ষা অর্জন করার পরে সে কিন্তু যখন তার শিক্ষা সমাপ্ত হতো, তখন কিন্তু সে কি করত, নিজের বাড়িতে ফিরে আসতো এবং সে বিয়ে করে কিন্তু তার গৃহস্থ আশ্রমটা সে কিন্তু পালন করত। তাহলে আমরা সেই প্রাচীন যুগ থেকেই বা ঋগ্বৈদিক যুগ থেকে কিন্তু আমরা সমাজে কিন্তু এই বিবাহ ব্যবস্থাটা দেখে আসছি। তো ভারতীয় সামাজিক জীবনে যদি আমরা বলি, তাহলে কিন্তু বিবাহের স্থান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটি আমি কি বললাম যে গৃহস্থ আশ্রমের প্রবেশদ্বার, এটা হচ্ছে মূল বিষয় কিন্তু। হ্যাঁ, এবার কি বলছে, বিবাহের দ্বারা ব্যক্তি গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে পারে। এবং আমরা 4টা পুরুষার্থের কথাও জানি। সেই পুরুষার্থগুলোর মধ্যে যেমন ধর্ম আছে, অর্থ আছে, কাম আছে এবং মোক্ষ আছে। এই 4টা জিনিস কিন্তু রয়েছে কিসের মধ্যে? এই 4টা জিনিস রয়েছে কিন্তু
মানে পুরুষার্থের মধ্যে, ঠিক আছে। বিবাহের দ্বারা যখন ব্যক্তি পুরুষার্থে প্রবেশ করে বা পুরুষার্থ আর কি গৃহস্থ আশ্রমে গার্হস্থ্য আশ্রমে প্রবেশ করে, তখন কিন্তু তার এই চারটা পুরুষার্থ পরিলক্ষিত হয়: ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। হিন্দু বিবাহ যৌন সম্পর্ককে প্রাধান্য না দিয়ে ধর্মীয় কার্যক্রমকে কিন্তু বিশেষ গুরুত্ব দিতে আমরা দেখি। এবং তোমরা খুব ভালো করে যদি লক্ষ্য করো যে এটি ব্যক্তিকে কর্মপ্রধান হতে সাহায্য করে। মানে দেখবে, সাপোজ মনে করো একটা ছেলে বিয়ের আগে সে অর্থ উপার্জন করুক চাই না করুক, তাকে কিন্তু কেউ কিছু বলবে না। কিন্তু বিবাহের পরে কিন্তু একটা পুরুষ সদস্যকে তাই কিন্তু অর্থ উপার্জন করতেই হবে, তাই না? তাহলে বলছে যে হিন্দু বিবাহ একটি ধর্মীয় সংস্কার হিসাবে হিন্দু জীবনে স্থায়িত্ব লাভ করছে আমরা দেখছি, কিন্তু এটা ব্যক্তিকে কর্মপ্রধান হতে সাহায্য করছে বিবাহ। কেন কর্মপ্রধান হতে? যখন মনে করো আমি সাপোজ আমরা আমাদের ছেলেদের ক্ষেত্রে যদি বলি, তো ছেলেরা যখন কাউকে বিয়ে করে, বিয়ে করার পরে যখন তার স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসে, তখন কিন্তু তার একটা দায়িত্ব চলে আসে। দেখা ভাত কাপড় অনুষ্ঠান হয়, ভাত কাপড়ের দায়িত্ব নেয়, ঠিক আছে। দেখা বিয়ে করার পরে যখন বাড়িতে নিয়ে এলো, তখন একটা ভাত কাপড় অনুষ্ঠান হয় হিন্দু বিয়ের মধ্যে। আজকে হিন্দু বিয়ে সম্পর্কে আমি আলোচনা করবো, হিন্দুদের ব্যাপারে বলবো। পরের দিন আবার মুসলিম ম্যারেজ সম্পর্কে আমি বলবো, মুসলিম ম্যারেজের কি কি নিয়ম আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করবো। আজকের ক্লাসটা মেবি একটু লেন্দি হতে পারে, ওকে? ঠিক আছে, ধৈর্য ধরে শেষ অবধি ক্লাসটা করবে, কেউ কিন্তু মাঝখান থেকে লেফট করবে না। তাহলে দেখো, আজকে যখন আমরা আমার ক্ষেত্রেই বলো, সাপোজ আজকে যেমন আমি মনে করো কি করছি, একটা সোর্স অফ ইনকাম করছি, যেমন করে হোক, তোমাদের মনে করো অনলাইন পড়ি হোক, অফলাইন পড়ি হোক, যেমন করেই হোক, আমরা কিন্তু একটা অর্থ উপার্জন করছি আজকে। তাহলে ছেলেদের কিন্তু বিবাহ করার পরে কিন্তু অর্থ উপার্জন করতে হবে, অর্থাৎ আমরা কর্ম কিন্তু অটোমেটিক্যালি, তুমি চুরি করো, ডাকাতি করো, যাই করো না কেন, কর্ম টাকা অর্থ উপার্জন করে নিয়ে আসতেই হবে, যেমন করে হোক অর্থ নিয়ে আসতেই হবে। তারপর বিবাহের হয়তো 2-4 বছর পরে একটা সন্তান হবে, সেই সন্তানের দায়িত্ব, সেই সন্তানের পড়াশোনার দায়িত্ব থেকে শুরু করে সব কিছুর দায়িত্ব কিন্তু একটা পুরুষকে নিতে হয়। আমাদের হিন্দু সমাজে আমরা বিশেষ করে লক্ষ্য করি যে একটা পুরুষ মানে সদস্যই কিন্তু সে সমস্ত দায়িত্ব কিন্তু বহন করে, ওকে? তারপরে কি বলছে, যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি ব্রাহ্ম পুরাণ, ঠিক আছে, সেই ব্রাহ্ম পুরাণে যদি আমরা দেখি বা লক্ষ্য করি, তাহলে বিশেষ করে আমরা দেখব যে পুত্র রূপে পিতার যে পুনর্জন্ম হয়, তার কারণ পিতার অঙ্গ প্রত্যঙ্গ এবং হৃদয়ের প্রাপ্ত অংশ থেকে পুত্রের উৎপত্তি হয়, এটা বলা হয়েছে। মানে বিবাহ মানে ব্রাহ্ম পুরাণে কি বলা হয়েছে, যে পুত্র রূপে পিতার পুনর্জন্ম হয়, অর্থাৎ পিতার যখন পুনর্জন্ম, মানে পিতার পুনর্জন্ম কি হয়, পুত্র রূপে হয়, এটা বলেছে। বোঝা গেল? মানে পিতার থেকেই তো পুত্রের জন্ম, যার জন্য বলেছে ব্রাহ্ম পুরাণে এই কথাটা বলা হয়েছে। তো এইভাবে করে বিভিন্ন পুরাণে বিবাহ সম্পর্কে বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়েছে। এবার আমরা হিন্দু বিবাহের অর্থ সম্পর্কে একটু জেনে নেব যে হিন্দু বিবাহটা কি। দেখো, হিন্দু বিবাহ সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে বিবাহের অ্যাকচুয়ালি অর্থটা কি সেটা সম্পর্কে আমাদের বুঝতে হবে। তো বিবাহ বলছে, বিবাহ একটি বা অধিক পুরুষের একটি বা একাধিক বা অধিক স্ত্রীদের সাথে হওয়া সম্পর্ক বা প্রথা বা আইন দ্বারা উৎপন্ন শিশুদের অধিকার বা কর্তব্যের স্বীকৃতি। তাহলে আমি তোমাদের বিবাহের ফর্মগুলো আগেও পড়াইছি। বিবাহটা এমন একটা বিষয়, যেমন এখন হয়তো একজন মানে পুরুষ একজন স্ত্রীকে বিয়ে করতে পারছে, এখন আইনি অনুযায়ী সে কিন্তু একটা পুরুষ একটাই মেয়েকে বিয়ে করতে পারছে। কিন্তু আগে কিন্তু কি হচ্ছে, একাধিক পুরুষের সঙ্গে যদি একাধিক নারীরও বিয়ে হতে পারে, একটি বা অধিক পুরুষের সাথে একটি বা একাধিক স্ত্রীর কিন্তু বিয়ে। আমরা মহাভারত দেখেছি পঞ্চ পাণ্ডবের একটাই বউ, তাই না? আমরা লক্ষ্য করেছি তো। তাহলে সেখানে একাধিক পুরুষের তো একটা বউ হতে পারে, আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি। আবার কখনো কখনো দেখতে পারি যে একটা পুরুষের অনেকগুলো বউ, সেটাও দেখা যায়, সেটাও আমরা দেখেছি এনশিয়েন্ট টাইমে, ওকে? তো বলছে যে হিন্দু বিবাহের দুটি বৈশিষ্ট্যের সংকেত এখানে আমরা পাই। একটা হলো প্রথার গুরুত্ব, আর হচ্ছে পতি-পত্নীর অধিকার এবং কর্তব্য। এই দুটো জিনিস কিন্তু আমরা হিন্দু বিবাহের মধ্যে পাই। একটা কি বললাম, যে প্রথা, হিন্দু বিবাহেতে প্রথার গুরুত্ব যথেষ্ট রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে পতি-পত্নীর অধিকার, একজনের প্রতি আরেকজনের যে অধিকার এবং তার কর্তব্য, এটা কিন্তু হিন্দু বিবাহতে খুব ভালো করে পরিলক্ষিত আমরা লক্ষ্য করতে পারি, খুব ভালোভাবে পরিলক্ষিত হয়। তো এখানে আমাদের বিবাহ মানে অনেক ক্ষেত্রে বলা হয় দুটি আলাদা লিঙ্গের মানে আইন দ্বারা স্বীকৃত
এক প্রথা, মানে আইনি স্বীকৃত এক প্রথা বিপরীত লিঙ্গের। কিন্তু এখন বর্তমান দিনে দেখা যাচ্ছে যে সমলিঙ্গেও কিন্তু বিবাহ হচ্ছে। আমরা ফেসবুক খুললে আমরা বিভিন্ন অনেকের স্ট্যাটাসে বা অনেকের পোস্টে আমরা এগুলো লক্ষ্য করতে পারি, অনেক গ্রুপেও দেওয়া হয়, দুটো ছেলে, একটা ছেলে একটা ছেলেকে বিয়ে করে নিয়েছে, একটা মেয়ে আরেকটা মেয়েকে বিয়ে করে নিয়েছে। এখন কিন্তু আমরা এগুলো লক্ষ্য করি প্রায়। কিন্তু বিবাহ বলতে বিভিন্ন সমাজতত্ত্ববিদ বা সমাজবিদ যারা বুঝিয়েছেন তারা বলেছেন বিপরীত লিঙ্গের মধ্যে যদি মানে সমাজ বা আইন দ্বারা স্বীকৃত যে প্রথা তাকে বলা হয়েছে বিবাহ। এটা সমাজতত্ত্ববিদের মতে যদি আমরা বলতে চাই তাহলে এই কথাটা আমরা বলতে পারি। তো বলছে এই বন্ধনে স্ত্রী পুরুষের পরস্পরের প্রতি কিছু পারস্পরিক অধিকার এবং তার কর্তব্যও কিন্তু থাকে। তাহলে যেমন মনে করো আজকে একজন পুরুষ সদস্যের অধিকার কি? একজন পুরুষ সদস্যের অধিকার হচ্ছে, মনে করো আমি মনে করো কি আমাদের কাজ কি, পুরুষদের কাজ অর্থ উপার্জন করে নিয়ে আসা এবং স্ত্রীর হাতে সেই অর্থের কিছু অংশ তুলে দেওয়া, যাতে স্ত্রী সংসারটাকে ভালোভাবে চালাতে পারে। কি লাগবে না লাগবে একটা সংসারে, পড়াশোনার, ছেলেমেয়ের পড়াশোনার দায় দায়িত্ব এগুলো নিতে হবে। এবার একটা স্ত্রীরও কিন্তু অনেক কিছু দায় দায়িত্ব থাকে। একটা স্ত্রী বা মেয়ে মানুষ হয়তো অর্থ উপার্জন করে না, কিন্তু সেক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি একজন স্ত্রী সদস্য কিন্তু বিয়ের যাবতীয় কাজ থেকে শুরু করে অনেক কিছু সামলায়। তো সেখানে যদি একজন পুরুষ সদস্যকে সেই কাজগুলো করতে দেওয়া হয়, সব এবড়ো খেবড়ো হয়ে যাবে। তো যার যার জায়গায় সে কিন্তু তার দায়িত্বগুলো পালন করছে। এখানে আমরা কখনোই বলতে পারবো না যে একজন পুরুষ সদস্য বেশি দায়িত্ব নিচ্ছে বা একজন নারী সদস্য কম দায়িত্ব নিচ্ছে, এরকম কিন্তু বলতে পারবো না। দুজনেরই কিন্তু একজন মানে সমাজ গড়ে তোলার কারিগর হচ্ছে দুজনই, তাই না? একটা পরিবার দুজনের দ্বারাই কিন্তু গঠিত হয়। একটা পুরুষ সদস্য যেমন পরিবারটাকে একা থেকে সমস্ত কিছু সামাল দিতে পারে না, ঠিক একইভাবে কিন্তু একজন নারীও কিন্তু গোটা মানে ফ্যামিলিটাকে চালাতে পারবে না। তো এবার দুজনেরই কিন্তু সমান অধিকার রয়েছে একটা পরিবার চালানোর পেছনে, ঠিক আছে? এটা আমরা দেখি। তো যাই হোক, তো হিন্দু বিবাহকে অনেকজন অনেক কথা বলেছেন বা অনেক সমাজতত্ত্ববিদ আছে অনেক কথা বলেছেন এই বিবাহ বিষয়ে। বলছে বিবাহ সংস্কারকে সম্পূর্ণ করে, সংস্কারকে বিভিন্ন সংস্কারগুলোকে সম্পূর্ণ করে এবং এই সংস্কারগুলো সম্পূর্ণ করার মধ্যে দিয়েই একজন সদস্য কিন্তু বা একজন ব্যক্তি পরবর্তী জীবনের দিকে ধাপে ধাপে কিন্তু এগিয়ে চলে। এবার হিন্দুদের মধ্যে বিবাহকে প্রত্যেক ব্যক্তির জন্য প্রয়োজনীয় সংস্কার বলে স্বীকার করা হয়। যে এই যে বিবাহ, হিন্দুদের মধ্যে বিবাহ মানে একটা সংস্কার, একটা পরিবর্তন। তো যাই হোক, এখানে শব্দগত অর্থে বিবাহের তাৎপর্য বলল যে বধূকে বরের ঘরে নিয়ে আসা, কিন্তু বাস্তবে বিবাহ এমন সকল সমারোহ এবং কর্মকাণ্ড যার মাধ্যমে একটি ছেলে একটি মেয়ে সমাজ দ্বারা স্বীকৃত প্রতিপত্তির সম্পর্কে বাধা পড়ে যায় এবং পরস্পরের প্রতি আমরা দেখি যে কর্তব্য পালন করে। তাহলে একটা সম্পর্কে কিন্তু বাধা পড়ে যায়, একটা নারী বলো একটা পুরুষ বলো, সম্পর্কে বাধা পড়ে যায়। বিয়ের আগে পর্যন্ত হয়তো একটা মেয়ে বা একটা ছেলে অনেকজনের সাথে কথা বলছে, চলছে একই সমাজের মধ্যে, বন্ধু বান্ধব একসঙ্গে মিলেমিশে চলছে, কিন্তু বিয়ের পরে কিন্তু সেই জিনিসটা আর হয়ে ওঠে না বা সেই জিনিসটা কিন্তু আর পারে না। অনেক কিছু দায়বদ্ধতা থেকে যায়, সেই দায়বদ্ধতাগুলো একে অপরকে পালন করতে হয় এবং দুজন দুজনের মানে বিশ্বাস অর্জন করে সমাজে কিন্তু চলতে হয়। একটা পরিবার তখনই সুখে হবে বা তখনই পরিবারটা ভালো হতে পারবে যখন কিন্তু দুজনেই সমান দায়িত্ব একটা পরিবারে পালন করবে, সে পুরুষ সদস্য হোক চাই নারী সদস্য হোক। এবার নারী সদস্য বলছে যে আমি বেশি পালন করছি, মানে আমার দায়িত্ব আমি বেশি পালন করছি, পুরুষ সদস্য বলছে যে আমি বেশি দায়িত্ব পালন করছি। দুজনই দুজনকে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিংটা দুজনের মধ্যেই থাকতে হবে, সমঝোতাটা দুজনের মধ্যেই থাকতে হবে, তবেই কিন্তু একটা ফ্যামিলি একটা ভালো জায়গায় যেতে পারে। দুজনই দুজনকে বুঝতে হবে, তাই না? দুজন দুজনকে না বুঝলে কিন্তু হবে না, ট্রাস্টটা অর্জন করতে হবে একে অপরের প্রতি, এটা মাথায় রাখতে হবে। ওকে, এবার যদি আমরা হিন্দু বিবাহের কিছু লক্ষ্যের ক্ষেত্রে বলি, হিন্দু বিবাহের লক্ষ্য হলো, আমি বললাম যে প্রথমত আমরা ধর্ম কার্য পূরণ। প্রথম লক্ষ্যের কথা বলতে যাই যদি, তাহলে ধর্ম এবং কার্য পূরণ। দেখো কি এই ধর্ম কার্য পূরণ? ধর্মীয় কর্তব্য পুরুষের জন্য এবং জীবনসঙ্গী লাভ করার জন্য বিবাহ করতে হয়। তাহলে কি বলে, ধর্মীয় কর্তব্য পূরণের জন্য এবং জীবন সাথী লাভ করার জন্য কিন্তু প্রত্যেকটা মানুষকে কিন্তু বিয়ে করতে হয়, তাই না? বলে না শাদি মানে দিল্লি কা লাড্ডু, जो खाया वो भी पछताया, जो नहीं खाया वो भी पछताया, কথা বলে না?
যে বিয়ে এটা হচ্ছে একটা দিল্লির লাড্ডুর মতন, তো যে খাবে সেও পস্তাবে, যে খাবে না সেও পস্তাবে, তো খেয়ে পস্তানোই ভালো। কেমন বিষয়টা জানা যায়। তো মানে ত্যাগীর থেকে যে সাধনা করে সংসার জীবন অতিবাহিত করে সে বেশি মহান, বুঝতে পারলা? যে মানে অবিবাহিত অবস্থায় চিরজীবনটা কাটিয়ে দেয় সে কিন্তু মহান কখনোই হতে পারে না, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। সংসার জীবন অতিবাহিত করতে হবে, নাহলে জীবনের মানে বিষয়গুলো বুঝবে কি করে, তাই না? জীবনটাকে তো বুঝতে হবে, জীবনটাকে অনুভব করতে হবে, রিয়ালাইজ করতে হবে, বুঝতে হবে প্রত্যেকটা জিনিস। ওকে, তো এখানে বলছে তারপরে নেক্সট পয়েন্ট যেটা আসবে সেটা হলো পুত্র প্রাপ্তি। এবার হিন্দুদের একটা বিয়ের একটা, এটা হিন্দু বলো মুসলমান বলো প্রত্যেকেরই কিন্তু বিবাহের একটা লক্ষ্য থাকে যে পুত্র প্রাপ্তি। মানে পুত্র প্রাপ্তি বলতে ছেলে জন্ম দিতেই হবে, যতক্ষণ মানে হবে না ততক্ষণ কন্টিনিউ চলবে, এরকম একটা ব্যাপার যে জন্ম হতেই থাকবে, যে মেয়ে হলে পরে হবে না, একটা ছেলে জন্ম হতেই হবে, ঠিক আছে? এই ধরনের একটা মানে সিস্টেম রয়ে গেছে। তো হিন্দু বিবাহের এটা একটা উদ্দেশ্য সন্তান উৎপাদন করা এবং পুত্র লাভের উপরেই কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয় হিন্দু ম্যারেজে, বোঝা গেল? পুত্র প্রাপ্তির উপরে সবাই কিন্তু পুত্রই চায়, যে আমার ছেলে হলে পরে তো অ্যাটলিস্ট বিয়ে দেওয়ার মতন পয়সা লাগবে না, মেয়ে হলে তো এই ওকে বিয়ে দিতে হবে, তারপর হচ্ছে কন্যাদান করতে গেলে বিশাল খরচের একটা ব্যাপার আছে, হ্যান আছে ত্যান আছে, অনেকের অনেক রকমের মেন্টালিটি থাকে। তো যাই হোক, সবার সঙ্গে সবার মেন্টালিটি মিলবে না, তারপরেও অনেকে বলা হয় যে আমাকে বংশ রক্ষা করতে হবে, বংশের নামটা করতে হবে, একটা ছেলে না থাকলে কি করে বংশের মুখে প্রদীপ দেবে, হ্যান ত্যান অনেক রকমের গল্প আছে। তো হিন্দু সমাজের মধ্যে এই ধরনের গল্প দেখবা, প্রথমে তো একটা সন্তান হবে হয়তো, সন্তান হলে পুত্র হলে তো ঠিক আছে, আর যদি পুত্র না হয় নারী হয় তাহলে দেখবে মাথা খারাপ করে ফেলবে বাড়ি থেকে, কতক্ষণে পুত্র হবে, চলো তোমার চিন্তা নেই, তোমার থেকে বেশি ফ্যামিলির চিন্তা হয়ে যাবে। এই ধরনের মেন্টালিটি আর কি এখন সমাজে তৈরি হয়ে গেছে। তো যাই হোক, তারপর যে রতি, রতি কি জিনিস? রতির তাৎপর্য হলো সমাজ দ্বারা স্বীকৃত পদ্ধতিতে যৌন ইচ্ছা পূরণ করা। দেখো সাপোজ আমাদের প্রত্যেকেরই যেমন খিদা পায়, আমাদের ঘুম পায়, একইভাবে কিন্তু ফিজিক্যালি কিন্তু সবারই কিন্তু একটা চাহিদা থাকে, শারীরিক চাহিদা যে জিনিসটাকে বলে। অর্থাৎ যৌন সম্পর্ক স্থাপনের আমরা ছাড় কখন পাই? যখন কিন্তু আমরা বিবাহে উপনীত হব বা একজন একজনকে বিবাহ করব। তাহলে হিন্দু ম্যারেজের কিন্তু এটাও একটা আমরা উদ্দেশ্য বলতে পারি, সেটা হচ্ছে যৌন ইচ্ছা পূরণ করা। যদি কারো যৌন ইচ্ছা থাকে, প্রত্যেকেরই যৌন ইচ্ছা একটা থাকে, কিন্তু সেই যৌন ইচ্ছাটা কিন্তু পূরণ হবে কি? একমাত্র বিবাহের মধ্যে দিয়ে, বোঝা গেল? তাহলে এটাও একটা ব্যাপার হতে পারে। ওকে, নেক্সট হচ্ছে আমরা বলতে পারি যে সন্তান উৎপাদন বললাম, তারপর হচ্ছে পরিবার গঠন করা। পরিবার গঠন করাও কিন্তু হিন্দু বিবাহের একটা লক্ষ্য বা উদ্দেশ্যের মধ্যে পড়বে। কেন পরিবার গঠন করা? কেন? দেখো, প্রথমত আমি বললাম যে ধর্ম কার্য পূরণ, এটা একটা গেল। দেন একটা হলো পুত্র প্রাপ্তি, দেন একটা হলো রতি। রতি মানে আমি বলে দিলাম যৌন ইচ্ছা পূরণ করা, এটাকে রতি বলা হয় বাংলা স্ট্যান্ডার্ড, যদি বাংলা বলো তাহলে সেটাকে, বা কামও বলা হয় অনেক ক্ষেত্রে, কাম বা যৌন ইচ্ছা, সেটা গেল। একটা হলো পরিবার গঠন। কি এই পরিবার গঠন? পরিবার গঠনটা হচ্ছে আমরা দেখো সাপোজ মনে করো আমার বাবা তো আমাকে জন্ম দিয়েছে, বাবা মা জন্ম দিয়েছে আমাকে, এবার আমি যদি নেক্সট টাইমে ম্যারেজ বা বিবাহ না করি তাহলে আমার পরিবার কি করে গঠিত হবে বা আমার বংশটা কি করে এগোবে? তো যার জন্য কিন্তু হিন্দু পরিবারগুলোতে বিবাহের এটাও একটা উদ্দেশ্য থাকে বা বিবাহের কিন্তু এটাও একটা কারণ থাকে, সেটা একটু বুঝতে হবে। তো এই জিনিসগুলো ধ্যান দিবা প্রত্যেকে, যে বিবাহের উদ্দেশ্য বা হিন্দু বিবাহের লক্ষ্যগুলো কি কি। তাহলে আমি প্রথমত যে আলোচনাটা করলাম সেটা হলো হিন্দু বিবাহ কি, দেন আমি যেটা আলোচনা করলাম সেটা হলো হিন্দু বিবাহের লক্ষ্য বা উদ্দেশ্যগুলো কি কি। এখন আমি বলবো ফর্মস অফ হিন্দু ম্যারেজ, মানে কোন কোন ফর্মস গুলো রয়েছে, হিন্দু ম্যারেজ কত ধরনের হয়ে থাকে এবং কি কি, সেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব এখন এই ক্লাসটাতে। ওকে, তো হিন্দু বিবাহের স্বরূপ যদি বলো বা হিন্দু বিবাহের যে হিন্দু ম্যারেজের ফর্মস গুলো যদি বলো, তাহলে আমরা বিশেষ করে 8টা বিবাহের হিন্দু ফর্ম আছে। হিন্দু ম্যারেজের টোটাল 8টা ফর্ম আছে। কি কি সেই ফর্মগুলো? ফর্মগুলো হচ্ছে ব্রাহ্ম, দৈব, আর্য, প্রজাপত্য, গান্ধার্ব, অসুর, রাক্ষস আর পৈশাচ। এগুলো একটু খাতার মধ্যে লিখে লিখে রাখতে পারো। ব্রাহ্ম বড় ফলা আকার হয় ব্রাহ্ম, দৈব দয়ৈকার ব দৈব, তারপরে আর্য সরিয়া জয়দেব আর্য, তারপরে প্রাজাপত্য, হ্যাঁ পরে ফলা আকার বোরকা জায়গায় প্রাজাপত অজবলা প্রাজাপত্য, হ্যাঁ প্রাজাপত্য। তারপরে লিখো, যারা লিখতে পারোনি আমাকে বলবে। ব্রাহ্ম প্রথমে হবে ব্রাহ্ম 1 নাম্বার, বড় ফলা আকার হয় ব্রাহ্ম, দেন দৈব দয়ৈকার ব দৈব, দেন আর্য সরিয়া জয়দেব আর্য, দেন প্রাজাপত্য পরে ফলা আকার বোরকা জায়গায় পত অজবলা প্রাজাপত্য, দেন হচ্ছে গান্ধার্ব গ
গয়াকার দন্তা নয় ধ বয়রেত বা গান্ধর্ব বলে বা গান্ধার্ব বলে। দেন অসুর, সরেয় দন্তাস্বয় রস্য বসুন অসুর। তারপর হচ্ছে রাক্ষস, বসুন্ধরা আকার যুক্তক্ষ দন্তাস্ব রাক্ষস। এবং সবার শেষে হচ্ছে পৈশাচ, পয়ৈকার তার বিষয় আকার চ পৈশাচ। তো আজকে এই 8টা ফর্ম সম্পর্কে আলোচনা করব, তারপরে আমি ক্লাসটা আজকে স্টপ করব এবং পরের দিন আমরা জানবো যে বিষয়টা, সেটা হচ্ছে হিন্দু বিবাহের নিয়মগুলো সম্পর্কে পরের দিন ক্লাসে আমরা পড়বো। এটাকে আমি 4টা পার্টে, এই 3 নাম্বার ইউনিটটাকে আমি 4টা পার্টে তোমাদের আলোচনা করছি। ওকে, তো প্রথমত ওই হিন্দু বিবাহের স্বরূপের কথা যদি বলতে যাই, তাহলে প্রথম যে ম্যারেজের ফর্মটা আমি বললাম সেটা হলো ব্রাহ্ম। ব্রাহ্ম কেমন ধরনের বিবাহ সেটা আমি একটু বলে দিচ্ছি। দেখো, বিবাহের 8 মানে ধরনের যে বিবাহ আছে হিন্দু বিবাহের মধ্যে, তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ যদি বলি তাহলে আমাদের হচ্ছে ব্রাহ্ম বিবাহটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ বিবাহ। ঠিক আছে, এবার মেয়ের বাবা যে আছে সে কিন্তু যোগ্য, বেদজ্ঞ এবং সচরিত্র ব্যক্তিকে নিজের বাড়িতে আমন্ত্রিত করে বস্ত্র এবং অলংকারে সুসজ্জিত মেয়েকে দান হিসাবে তাকে দেন। বোঝা গেল? এবার সাপোজ মনে করো এখানে পলাশ রয় আছে, ঠিক আছে, পলাশ মনে করো যোগ্য একটা পাত্র, বেদে মনে করো খুব ভালো জানে, সৎ চরিত্রবান একজন পাত্র। এবার সাপোজ মনে করো মেয়ের বাবার ওকে খুব পছন্দ হলো। এবার মেয়ের বাবা মেয়েকে সাজিয়ে গুছিয়ে অলংকার দিয়ে টাকা পয়সা ধন দৌলত যা কিছু পণ টন দিয়ে আর কি, যদি একবারে মেয়ের বাবা নিজের ইচ্ছায় যদি তার কন্যাকে যদি পাত্রের হাতে তুলে দেয়, সৎ চরিত্র পাত্র, পাত্র কিন্তু যোগ্য পাত্র হতে হবে, বেদজ্ঞ মানে বেদ জানবে, বেদ সম্পর্কে তার জ্ঞান থাকবে, এরকম কোন পাত্রকে যদি নিজের মেয়েকে দিয়ে দেয়, আমন্ত্রিত করে, অবশ্যই আমন্ত্রিত করে, নিমন্ত্রণ করে ডেকে আনবে। ঠিক আছে, বাবা তুমি আমার মেয়েকে বিয়ে করো। বাবা, পলাশের মুখে খুব হাসি হাসি মনে হচ্ছে, তাই না পলাশ? হ্যাঁ, চলো কোনো ব্যাপার না, বিয়ের বিয়ের নাম শুনে সবার একটু হাসি হাসি পায় কিন্তু, না কোনো ব্যাপার না। চলো, তো তাহলে বোঝা গেল মানে চরিত্রবান একজন পাত্রকে যদি দেখে ডেকে মেয়ের বাবা যদি কন্যাকে দান করে সেই ছেলের হাতে, তাহলে এই ধরনের বিবাহকে আমরা বলি ব্রাহ্ম বিবাহ। বোঝা গেল ব্যাপারটা? এবার আমরা চলে আসবো দৈব। এই দৈব বিবাহটা কি বলছে? এই ধরনের বিবাহে পিতা বস্ত্র অলংকারে মেয়েকে সুসজ্জিত করে ওই ব্যক্তিকে দান করত যে পুরোহিত হিসাবে মানে যজ্ঞ কার্যকে সফলতাপূর্বক সম্পূর্ণ করতে পারত। অর্থাৎ দৈবটা হচ্ছে যদি কোনো পুত্র যাগযজ্ঞ ভালো মতো করতে পারত, এবং কথাটা ভালো করে বুঝবা, বলছে পিতা বস্ত্র অলংকারে, বস্ত্র দিয়ে অলংকারে মেয়েকে সুসজ্জিত করে মানে মেয়েকে সাজিয়ে গুছিয়ে কোনো একজন ব্যক্তিকে মানে ওই মানে ব্যক্তিকে দান করত, যেই ব্যক্তি আর কি পুরোহিত হিসাবে যজ্ঞ কার্যকে সফলতাপূর্বক সম্পূর্ণ করতে পারত। বোঝা গেল? যজ্ঞ সম্পূর্ণ করতে পারতো এমন পাত্রকে, সৎকর্মে লিপ্ত পুরোহিতকে দান হিসাবে দেওয়াই হলো দৈব বিবাহ। মানে এখানে পুরোহিতকে দান হিসেবে দিত মেয়েকে। বোঝা গেল? একজন ব্রাহ্মণ পুরোহিত ছিল, সেই পুরোহিতকে যদি কোনো ব্যক্তি তার নিজের মেয়েকে সুসজ্জিত করে বস্ত্র পরিয়ে তারপরে অলংকার দিয়ে যদি দান করে, তখন তাকে বলা হবে দৈব বিবাহ। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আর্য বিবাহ চলে আসবো। আর্য বিবাহটা কি বলছে? এই বিবাহে ধর্মীয় মানে কাজকর্ম ছাড়া মানে করার জন্য একটি গরু এবং একটি বলদ তোমার হচ্ছে বরের থেকে নেওয়ার পরিবর্তে পিতা নিজের কন্যাকে দান হিসেবে দিত। ব্যাপারটা কেমন? এবার সাপোজ মনে করো দেখা গেল কারো মেয়ে আছে, সেই মেয়ের বাবা, ধ্যান দিবা কথাটা, সেই মেয়ের বাবা কন্যাকে দান দেবে তখনই যখন বর পক্ষ থেকে বা বরের কাছ থেকে একটি গরু এবং একটি বলদ তোমার হচ্ছে বরের কাছ থেকে কন্যার বাবা পেত। এটা বলা হয় আর্য বিবাহ। আবারও বলছি, একটা গরু এবং একটা বলদ, এই দুটোকে যখন কি করত তোমার হচ্ছে মানে পাত্রীর বাবাকে বা কন্যার বাবাকে পুত্র দিত, এবং তার বিনিময়ে মানে কন্যার বাবা তার কন্যাকে পাত্রের হাতে তুলে দিত। এই ধরনের বিবাহকে বলা হতো আর্য বিবাহ। বোঝা গেল? তাহলে ব্রাহ্ম বিবাহটা কি ছিল? ব্রাহ্ম বিবাহ হলো বেদজ্ঞ একজন যোগ্য পাত্রের হাতে পিতা তার কন্যাকে তুলে দিলে এই ধরনের বিবাহকে ব্রাহ্ম বিবাহ বলতো। দৈব বিবাহটা হচ্ছে যখন মনে করো মানে একজন পুরোহিতকে আর কি, যখন মানে যজ্ঞ করতে পারা একজন পুরোহিতকে যখন কন্যার বাবা মানে সেই পাত্রের হাতে নিজের মেয়েকে তুলে দিত, তখন আমরা তাকে বলি দৈব বিবাহ। দেন আর্য বিবাহটা হলো এক জোড়া
মানে গরু এবং বলদ, একটা গরু একটা বলদ, এই দুটোকে নিয়ে যখন পাত্র কন্যার বাবাকে দান করত এবং তার বিনিময়ে কন্যাদান হতো, এই ধরনের বিবাহকে আমরা বলছি হচ্ছে আর্য বিবাহ। তারপরে আসবে প্রাজাপত্য বিবাহ। দেখো এই বিবাহটাও কিন্তু অনেকটা ব্রাহ্ম বিবাহের মতো ছিল। কেমন বলছে, ব্রাহ্ম বিবাহের মতো কন্যার পিতা কন্যাদান হিসাবে মেয়েকে দিত, কিন্তু এখানে একটু পার্থক্য আছে। মেয়ের পিতা কিন্তু বরবধূকে সম্বোধন করে আদেশ দিত যে তোমরা দুজনে মিলে আজীবন ধর্মাচরণ করবে। একটু ওয়েট করো, হ্যাঁ আমি একটু জল খেয়ে নিই। গলাটা শুকিয়ে গেছে। ওকে, তো কি বললাম যে প্রাজাপত্য বিবাহ বলতে ব্রাহ্ম বিবাহের মতো যেটা ফর্ম ছিল, একদম প্রথম যে বিবাহটা আমরা দেখলাম, যেখানে মানে ওই মানে সৎ চরিত্র চরিত্রবান, কিন্তু এখানে কি করতো প্রজাপত্য বিবাহটা কি হতো যে দুজনকে আর কি বলতো যে সারা বছর তোমরা ধর্মাচরণে, ঠিক আছে, অংশগ্রহণ করবে, ধর্ম পালন করবে, তো তারপরে দুজনে মিলে তোমরা আজীবন ধর্মাচরণ করবে, থাকবে। তাহলে এইটা কিন্তু ছিল কি প্রাজাপত্য বিবাহ। ঠিক আছে, খুব একটা বেশি মানে অমিল নেই এই দুটোর মধ্যে। এবার আসবে আমাদের গান্ধর্ব বিবাহ। ঠিক আছে, আচ্ছা তার আগে আমি একটা কথা বলে দিই। প্রথম যে 4 ধরনের বিবাহ বললাম, যে ব্রাহ্ম দৈব আর্য প্রজাপত্য, এই 4 ধরনের বিবাহ কিন্তু সোসাইটি একসেপ্ট করতো। ঠিক আছে, এই 4 ধরনের বিবাহ কিন্তু সোসাইটি একসেপ্ট করতো। এবার যে গান্ধর্ব বিবাহটা ছিল, গান্ধর্ব বিবাহ সম্পর্কে কেউ বলতে পারবে? জানো কেউ গান্ধর্ব বিবাহ? পূর্ণিমা জানো? পলাশ? না তো জানা নেই। জেসমি? না স্যার জানা নেই। আচ্ছা, ঈশার জানো? ইসরার? ঘুমোচ্ছে মনে হয়। আচ্ছা এতক্ষণ কথা বলছে মানে ঘুম ভাঙলো। আচ্ছা আমি বলছি ক্যামেরাগুলো একটু ওপেন করে নিতে। আচ্ছা, এখনকার দিনে বর্তমানে আমরা যেটাকে লাভ ম্যারেজ বলি, ঠিক আছে, হিন্দু ম্যারেজ ফর্মে এটাকে বলা হয় গান্ধর্ব বিবাহ। অর্থাৎ যেখানে পাত্র পাত্রী নিজেদের পছন্দ মতো যেটা বিয়ে করতো সেটাকে বলা হতো গান্ধর্ব বিবাহ। অনেক সময় স্বয়ম্বর নির্বাচিত হতো, দেখেছো তোমরা স্বয়ম্বর সভা? বিভিন্ন মুভিতে আমরা দেখে থাকি, পুরোনো দিনের মুভিতে স্বয়ম্বর সভা। স্বয়ম্বর সভা বলতে মনে করো রাজার মেয়েকে যখন বিয়ে দিত না, তখন কি করতো বলতো, তখন স্বয়ম্বর সভা হতো। স্বয়ম্বর সভা জানো কি জিনিস? হ্যাঁ, মেয়ে নিজের পছন্দ মতো পাত্র, বিভিন্ন রাজ্যের রাজা রাজপুত্ররা আসতো, আসার পরে তাদের মধ্য থেকে একজনকে মানে সেই রাজকন্যা পছন্দ করতো, তো এটাকে বলতো স্বয়ম্বর সভা। তো তখন এই পছন্দ মতো বিয়েটা হতো, যখন পাত্র পাত্রী একে অপরের পছন্দ মতো বিয়ে করতো তখন সেটাকে বলতো গান্ধর্ব বিবাহ। এবার অসুর বিবাহটা কি? এবার গান্ধর্বটা প্রথম দিকে সমাজে মানে হিন্দু সমাজে প্রথম দিকে একসেপ্ট করেনি, কিন্তু পরবর্তীকালে কিন্তু গান্ধর্ব বিবাহটাকে সোসাইটি মেনে নিয়েছিল। হ্যাঁ, কিন্তু অসুর, রাক্ষস আর পৈশাচ এই দুটাকে কোনোদিনও মেনে নেয়নি সোসাইটি, এই তিনটাকে আর কি কোনোদিনও মেনে নেয়নি। অসুর বিবাহটা কি ছিল দেখো, মনুস্মৃতিতে একটা কথা বলা যায়, যখন কেউ কন্যা বা তার পিতাকে কিছু অর্থ দিয়ে কন্যার সাথে বিবাহ করতো বা করে, তখন সেই বিবাহকে অসুর বিবাহ বলে। এই ধরনের বিবাহে কন্যার মূল্য দিতে হয়, মানে বধূ মূল্য দিয়ে যে বিবাহগুলি সম্পন্ন হতো তাই কিন্তু অসুর বিবাহ। ব্যাপারটা কেমন? সাপোজ মনে করো আমার ছেলে আছে, আমার ছেলেকে আমি বিয়ে দিব, সে ক্যারেক্টারহীন, চরিত্রবানও হতে পারে চরিত্রহীনও হতে পারে, দুটাই হতে পারে। দেখা যেতে পারে কন্যার বাবাকে পুরো টাকা পয়সা খাওয়ালাম, টাকা পয়সা খাওয়াটাই সেই কন্যাকে বিয়ে করে নিয়ে চলে আসলাম, তাহলে এই ধরনের বিবাহকে বলতো অসুর বিবাহ, যেটা সোসাইটি একসেপ্ট করতো না, মেনে নিত না। তখন সোসাইটিতে হতো কিন্তু সোসাইটি মেনে নিত না, কিন্তু হিন্দু সমাজে এতটা মানত না লোকে। হ্যাঁ, তাহলে বোঝা গেল অসুর বিবাহটা কি, যে মানে কন্যাকে অথবা কন্যার পিতাকে যখন অর্থ দিয়ে বিয়ে করা হতো তখন সেই মানে বিবাহটাকে বলা হতো অসুর বিবাহ। এবার আমরা জানবো রাক্ষস বিবাহ। শক্তির জোরে কন্যাকে অপহরণ করে তাকে বিবাহ করা হলে তখন তাকে রাক্ষস বিবাহ বলা হতো। শক্তির জোরে
কন্যাকে অপহরণ করে নিয়ে যেত এবং তারপরে তাকে বিয়ে করলে কিন্তু বলা হতো রাক্ষস বিবাহ। মনুস্মৃতি অনুসারে যুদ্ধ হরণের মানে মানে হর মানে হরণের রাক্ষস, অর্থাৎ যুদ্ধে কন্যাকে হরণ করে তার সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করাই ছিল রাক্ষস বিবাহ, এটা বলা হয়েছে। হ্যাঁ, তাহলে এই ধরনের বিবাহের প্রচলন সেই সময় অধিক ছিল যখন যুদ্ধের গুরুত্ব ছিল এবং স্ত্রীদের যুদ্ধের মধ্যে দিয়ে প্রাপ্ত পুরস্কার বলে মনে করা হতো। ব্যাপারটা বুঝলাম? মানে বলতো, মনে করো কারো একটা স্ত্রী আছে, বলতো যুদ্ধে যে জিতবে এই স্ত্রী তার, মানে স্ত্রীকে মারতো না। ব্যাপারটা কি হতো, সোসাইটি মনে করো যুদ্ধে জেতার ফলে কি হতো, তাকে হরণ করে নিয়ে চলে যেত। আমরা যদি দেখো তুমি নূরজাহানের ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করেছিলাম। নূরজাহানের ক্ষেত্রে এই জিনিসটা লক্ষ্য করেছিলাম। নূরজাহান পড়েছো কখনো? ক্লাস 11 না 12 ছিল, 11 ছিল নূরজাহান, পড়েছো? ইয়েস অর নো? স্যার আমরা তো ঘুমায় কাটাইছি, পড়বো কখন? পড়েছো? স্যার আমার সিলেবাসে ছিল না। কেন ইতিহাস ছিল না তোমার? স্যার আমি ওপেন থেকে দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা। আর কেউ ক্লাস 11 এর বই একদম সুন্দর করে সুলতান রাজিয়া, নেফারতিতি, তারপরে নূরজাহান, এদের ব্যাপারে আছে, পড়ে নিবা একবার নূরজাহান সম্পর্কে। সেখানে নূরজাহানকে দেখবা মানে খুব ইয়ে করে বিয়ে হয়েছে নূরজাহানের বিয়ে হয়েছে। তারপরে নেফারতিতিরও তাই দেখবা। ক্লিওপেট্রা ডেঞ্জার ছিল একদম, যে যুদ্ধে জয়লাভ করছে সেই তাকে বিয়ে করে নিয়ে চলে যাচ্ছে। কতজনের সঙ্গে যে বিয়ে হয়েছে ক্লিওপেট্রার কল্পনা করতে পারবে না। তো যাই হোক, এই ধরনের বিবাহকে রাক্ষস বিবাহ আমরা বলছি। এবার লাস্ট হচ্ছে পৈশাচ বিবাহ। পৈশাচ বিবাহটা কি? যখন ঘুমন্ত, নেশায় উন্মত্ত অথবা মানসিক দিক থেকে বিপর্যস্ত কন্যার শ্লীলতা হানি করে তার সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করাকে পৈশাচ বিবাহ বলা হতো। মানে এখানে কি করা হতো, যখন ঘুমন্ত, নেশায় উন্মত্ত অথবা মানসিক দিক থেকে বিপর্যস্ত কন্যার তোমার শ্লীলতাহানি বলতে তার সম্মানহানি করা হতো, এবং সম্মানহানি করে যখন তার মান সম্মানটাকে খর্ব করে যখন তাকে বিয়ে করতো, তখন এই ধরনের বিবাহকে আমরা বলি পৈশাচ বিবাহ। তো আশা করি বুঝতে পেরেছো যে এই 8 ধরনের যে ফর্ম বললাম ম্যারেজের, সেই ফর্মগুলো বুঝতে পেরেছো। এর পরের দিন আমি তোমাদেরকে এই 3 নাম্বার ইউনিটেরই হিন্দু বিবাহের যে নিয়মাবলী রয়েছে, পরের দিন ক্লাসে সেই হিন্দু বিবাহের নিয়মাবলী সম্পর্কে আলোচনা করব। তো তোমাদেরকে প্রত্যেককে বলবো যে তোমাদের ফ্রেন্ড সার্কেল যদি কেউ সোশ্যোলজি মেজর যদি পড়তে চায় তাহলে অবশ্যই জানাবা, কেননা সোশ্যোলজির স্টুডেন্ট সংখ্যা এমনিতেই খুব কম। তোমাদের অলরেডি 25 জন থেকে 30 জনের মতো যুক্ত হয়েছে মনে হয় মেবি, তার মধ্যে আজকে মাত্র 7 জন ক্লাস করলো। 7 জনের মধ্যে এই মুহূর্তে 5 জন আছে, বাকিরা লেফট করে গেছে। দরকার নেই পড়াশোনা করার, কি দরকার আছে? নোটস পেলেই হয়ে গেল, পড়া বুঝে কি হবে? এই যে পড়াগুলো শুনলা বা বুঝলা, দেখবা ম্যাক্সিমাম পড়া কিন্তু এখানে হয়ে গেল, তোমাদের ম্যাক্সিমামটা হয়ে গেল। এবার বাড়িতে এই নোট দুটো আগামীকালকে দেওয়া হবে তোমাদেরকে ক্লাসরুমে, সেখান থেকে যখন তোমরা পেয়ে যাবা অটোমেটিক্যালি তোমরা খুব ভালো করে মানে করতে পারবা। আচ্ছা, আমি যেই প্রকাশনীর বই লিখি তোমাদের হচ্ছে আইলি প্রকাশনীর, সেই আইলি প্রকাশনীর একটা বই আছে, এক সেকেন্ড দাঁড়াও, আমি যদি পাই বইটা তোমাদের বলছি। ভারতীয় সমাজতত্ত্ব, ডক্টর রঞ্জিত বর্মন। হ্যাঁ, এই বইটা মেজর সোশ্যোলজির জন্য পড়তে পারো। ভারতীয় সমাজতত্ত্ব, রঞ্জিত বর্মন, এই বইটা পড়তে পারো তোমরা। তারপর ভারতীয় সমাজতত্ত্বর উপরে আরেকটা বই আছে অনাদি কুমার মহাপাত্রের, সেটা তোমরা পড়তে পারো। প্রথম খণ্ডটা পড়তে পারো, সেটাও তোমাদের হবে। এছাড়া সমকালীন ভারতীয় সমাজ, রামানুজ গাঙ্গুলি আর সৈয়দ আব্দুল হাফিজ মঈনুদ্দিন, এই 3টে বই তোমরা এই সেকেন্ড সেমিস্টারের জন্য পড়তে পারো। আমার কাছে 3টে বই রয়েছে, আমি তোমাদের ফ্রন্ট পেজগুলো ছবি তুলে পাঠিয়ে দেবো। যদি লাইব্রেরি থেকে নিতে চাও লাইব্রেরি থেকেও নিতে পারো, অথবা তোমরা যদি কিনে নিতে চাও কিনেও নিতে পারো। অবশ্যই যেহেতু সোশ্যোলজি মেজরে নিয়েছো সেহেতু চেষ্টা করবে তোমরা পার্টগুলোকে সুন্দর সুন্দরভাবে পড়ার। বোঝা গেল? ছোট 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 করে সুন্দর করে পার্টগুলোকে নিয়ে পড়ার চেষ্টা করবে। ওকে, চলো গুড নাইট প্রত্যেককে, দেখা হবে পরে, মানে কাল পরশু আবার একটা আমি মাইনরের উপরে ক্লাস নেব বা ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার উপরে ক্লাস নেব।
সেদিন দেখা হবে। চলো, থ্যাংক ইউ, গুড নাইট।